তো আপনারা কাটলেট কেটে খান যখন অপারেশনের কথা মনে পড়ে? ডাক্তারবাবুরা কালারফুল পোশাক পরতে পারেন না কেন? বরঞ্চ আমি বলবো যারা খুব স্কিনি ছোট্ট পেট তাদের ল্যাপারোস্কোপিতে একটু অসুবিধা হয়, ওই ঠকাঠকি হয় যন্ত্রে যন্ত্রে, মানে এইরকম কনজিউমেবলের মার্জিন সবচেয়ে বেশি থাকে, তো সেটা চাইলে যখন বিল বেশি হয়ে যায় তখন ওরা ওখান থেকে বিশাল কমে, হ্যাঁ মানে চাইলে 80% ডিসকাউন্ট দিতে পারে, তাতেও 20% লাভ থাকবে। একটা পেশেন্ট যখন ভর্তি হলো মেডিকেল ইলনেস নিয়ে, হোয়াট এভার হসপিটাল আর্নস ইন ফার্স্ট 2 to 3 days, বেশি রাখলে কিন্তু হসপিটালে বেশি লাভ নেই, মাথায় রাখতে হবে। পাথর যে এই যে বের করার পরে পেশেন্ট কখনো জিজ্ঞেস করেন না যে এতগুলো পাথরও নিয়ে নিলেন ডাক্তারবাবু, তারপরেও আবার এতগুলো টাকা নিচ্ছে, এরকম কখনো বলে না? অর্গান ডোনেশন নিয়ে অনেকের একটা মিথ রয়েছে যে আমি যদি চোখ দান করি পরের জন্মে আমি অন্ধ হয়ে জন্মাবো। পরের জন্ম কার হয় না হয় সেটাই তো কোয়েরি। হ্যাঁ, বাই দা ওয়ে একটা জিনিস বলি, আমার গল ব্লাডার সার্জারি কিন্তু কেমন ছিল? আমার খুব জানার ইচ্ছা, মানে কি পাথরগুলো কেমন ছিল? আমরা তোমার চেহারা ল্যাপারোস্কোপি হবে, ওপেন আমি করতে পারবো না। সায়নের একটা কথা ছিল, সায়ন বলছি যে সব নিজের কথা আমার নামে বলছি। ডাক্তারবাবুরা কোথায় বেশি স্বাধীন, কর্পোরেট হসপিটালে? টেলিভিশনে আমার তুমি ছোটতে কি দেখে এসেছো? হ্যাঁ, ডাক্তার অগ্নিশ্বর। এরা কখনো হয়েছে সার্জারি করতে গিয়ে কেউ একটা প্রচুর মোটা চামড়া কাটতেই পারছেন না, বললেন বোঝালি নিয়ে আয়? হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর ইনজেকশনের আরো একটা নতুন এপিসোড নিয়ে আমরা আজকে হাজির। আর আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর দেব কুমার রায়, যিনি একজন জেনারেল সার্জন। আচ্ছা, এইটাই জানতে চাইবো যে জেনারেল সার্জারি মানেটা কি? দেখো, এখন সার্জারির প্রথম ডিগ্রি হচ্ছে এমএস। এখন যখন আমরা সার্জিক্যাল ট্রেনিংয়ে যাই তার থেকে তখন যে ট্রেনিং পিরিয়ডটা হয় আমাদের 2 থেকে 3 বছর করে, ওভারঅল সব ডিসিপ্লিনের সার্জারি আমাদেরকে শেখানো হয়। যেমনি ধরো ব্রেস্ট সার্জারি, কোলন সার্জারি, রেকটাল সার্জারি, ভাস্কুলার সার্জারি, সব কিছু একটা ওভারঅল ব্রড বেস তৈরি করা হয় করে। যারা কেউ যদি এমএসের পরেই প্র্যাকটিস শুরু করে দেয় তখন তাকে আমরা জেনারেল সার্জন বলি, মানে সে সব কিছুই করছে বেসিক্যালি। এইটাই চিরাচরিত হয়ে এসেছিল, একজন সার্জন সব কিছু অপারেশন করছে। তারপর দেখা গেল যে অর্গান স্পেসিফিক সার্জারি যদি আমরা করি সেক্ষেত্রে পেশেন্টদের অনেক বেশি লাভ। মানে একটা লোক একই কাজ যদি বারবার রোজ করে, সো হি মাস্ট বি দ্য মাস্টার। ঠিক, ওকে। তো সেই কনসেপ্ট আসতে শুরু করলো। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি যখন এমএস করার পর ইংল্যান্ডে গেলাম ট্রেনিংয়ে, তখনও আমি যাদের সাথে কাজ করেছি, আমার সিনিয়র মোস্ট যারা কনসালটেন্টস, তারা কিন্তু জেনারেল সার্জনই ছিল। দে ইউজ টু ডু এভরিথিং। মানে আমি ফলো আপে দেখতাম তাদের পেশেন্ট আসছে 5 বছর আগে করা, কেউ বড় আর্টারি সার্জারি করেছে পেটের, থাইরয়েডও অপারেশন করেছে, ব্রেস্ট ক্যান্সার অপারেশন করেছে, কোলন ক্যান্সার অপারেশন করেছে। তো ওগুলো অ্যালাউড ছিল, সবই করতো। চলে আসার আগে যারা আমার কনসালটেন্ট ছিল তারা কিন্তু অর্গান স্পেসিফিক সার্জন হয়ে গেছে। অর্গান স্পেসিফিকের মধ্যেও ভাগ হয়ে গেছে, যেসব অর্গান, যেই অর্গান যত বেশি বড় তার তত বেশি ভাগ। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমনি ব্রেস্ট সার্জন এখন একটা স্পেশালিটি হয়েছে, তারা শুধু বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট ব্রেস্ট ডিজিজ পুরোটাই করে। এবার ইন্টেস্টিন যে জিআই ট্র্যাক্ট সার্জারি, আমি পার্সোনালি ট্রেন জিআই ট্র্যাক্ট সার্জারি। এটার মানেটা কি? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। ওকে, ওকে, মানে আমাদের পৌষ্টিকতন্ত্র সার্জারি। এবং তার মধ্যে এতগুলো অর্গানস, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস রয়েছে, তারপরে স্টমাক আছে, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, এই যে পুরো ব্যাপারটা, রেকটাম, কোলন, সো এই পুরোটা মিলে একটা বিগ ডিপার্টমেন্ট হয়ে গেল। এবং তারও যে খুঁটিনাটি সার্জারিগুলো, সেগুলো আবার ভাগ হতে শুরু করলো, ডিভিশন। সো এখন সার্জন ডেভেলপ করছে এইচপিবি সার্জন, মানে কি হলো, হেপাটো প্যানক্রিয়াটো বিলিয়ারি। তারা শুধু রেস্ট্রিক্টেড টু লিভারের সার্জারি, প্যানক্রিয়াসের সার্জারি অ্যান্ড বাইল ডাক্টের কমপ্লেক্স সার্জারি, আর কোলোরেক্টাল সার্জারি। হ্যাঁ, তারা কোলন অ্যান্ড রেকটামের যে ডিজিজগুলো হচ্ছে সেইগুলো সার্জারি করবে। তো জিআই এর ভাগ হয়ে গেল আপার জিআই অ্যান্ড লোয়ার জিআই, দুরকম। কারণ এত বড় লম্বা অর্গান তো একজনের পক্ষে পুরোটাই ডিটেলস জানা, ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তো সেই জন্য এইভাবে ভাগগুলো হয়ে গেছে। আপার জিআই যারা, তারা শুধু ইসোফেগাস, স্টমাক অ্যান্ড গল ব্লাডার, প্যানক্রিয়াস, লিভার, এটা হলো আপার জিআই। আর লোয়ার জিআই মিনস কোলোনিক সার্জারি মোস্টলি। এখন আমাদের দেশে হয় কি, এখনও ওইভাবে অতটা স্পেশালিটি ডেভেলপ করেনি, বাট বিদেশে হয়ে গেছে।
এখানে আমরা অনেকেই, আর এর মধ্যে কিছু কিছু সার্জারি আছে যেমনি ওগুলো জেনারেল সার্জারির আওতায় পড়ে, অ্যাটলিস্ট ইংল্যান্ডে, যেমনি গল ব্লাডার সার্জারি। কারণ এটা যদি শুধু স্পেশালিটি সার্জারি করা হয় তাহলে তো ওই সার্জন তো দিন আর রাত তাকে অপারেশন করতে হবে, সে একা তো পারবে না। ঠিক। তো সেই কারণ এই ডিজিজগুলো বেশি হয়, হ্যাঁ, যে শুনে থাকবে গল স্টোন বাড়িতে বাড়িতে। এখন আমারই এক একজন পেশেন্টের ফ্যামিলি আছে, হোল ফ্যামিলি শুধু গল ব্লাডার আমি অপারেশন করি। সো গল ব্লাডার সার্জারি কিন্তু এখন জেনারেল সার্জারির মধ্যেই রয়েছে এখনও, ঠিক আছে। বাকিগুলো সব স্পেশালিটিতে চলে যাচ্ছে। এবং আমাদের দেশেও এইভাবে স্পেশালিটি সার্জন তৈরি করার জন্য এখন MS এর পর ডিগ্রি হয়েছে MCH, হ্যাঁ, আরেকটা সুপার স্পেশালিটি ডিগ্রি। এটা MCH এর ফুল ফর্ম কি? মাস্টার অফ চিরার্জিয়ান্স থেকে MCH করেছে। চিরার্জি মিন সার্জারি ইন ল্যাটিন, সো M and CH চিরার্জি, মাস্টার অফ চিরার্জি। তো MCH সেভাবে তৈরি করা হয়েছে এবং তাতে করে আমাদের এখন ওই নিউ জেনারেশনরা এখন সব বেরোচ্ছে, তাদের ট্রেনিং হচ্ছে। আস্তে আস্তে তারা যখন প্র্যাকটিস করবে ইন নেক্সট 10 years টাইম ধরো, তখন তারা এরকম অর্গান স্পেসিফিক হয়ে যাবে, আমি শুধু এটা করি, আমি শুধু এটা করি, আমি শুধু এটা করি। মেডিসিনও তাই হয়েছে, একজন ডাক্তারবাবু লাংসের চিকিৎসা করেন, আরেকজন ডাক্তারবাবু হার্টের চিকিৎসা করেন। ভালো দিকও যেমনি আছে, এটা খারাপ দিক রয়েছে। ডাউন সাইডটা কি, ধরো তোমার বাবা ভর্তি হলো একটা বুকে ব্যথা বা কিছু নিয়ে, এবার সেখানে যদি ইন্টার্নিস্ট বা জেনারেল মেডিসিনের লোক ভালো না থাকে, তারা করবে কি, যেই সিস্টেমটার কাছাকাছি রোগটা তার আন্ডারে ভর্তি করে দেবে। এবার তুমি ধরো বুকের ব্যথা নিয়ে ভর্তি হয়ে গেলে চেস্ট ফিজিশিয়ানের আন্ডারে, সে ওই চেস্টের রোগ খুঁজতে খুঁজতে হয়তো তোমার একটা ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো তোমার হার্ট অ্যাটাক হয়েছে, গন্ডগোল হয়ে গেল। যদিও হার্ট অ্যাটাকটা ইজিলি ধরা যায় ECGতে, আমি লুজলি বলছি আর কি। তো হার্ট ফেলিয়ার হচ্ছে নাকি শ্বাসকষ্টটা অ্যাজমার থেকে হচ্ছে, এই বুঝতে বুঝতেই কিন্তু একগাদা টেস্ট করতে করতে অনেক সময় পেশেন্ট হয়তো মৃত্যু হয়ে গেল, ঠিক আছে। তো সেই জন্য জেনারেল ব্যাপারটাও দরকার, একটা ইন্টার্নিস্ট যেটা বা ইন্টারনাল মেডিসিন যেটাকে বলে। আমেরিকাতে কিন্তু এখনও ফুল ফেজেড এই সিস্টেমটা আছে, আমাদের দেশে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশে এখনও রয়েছে MD জেনারেল মেডিসিন করে তারা প্র্যাকটিস করছে, কিন্তু আস্তে আস্তে যা দিন আসছে দেখা যাবে সবাই DM করছে সব কিছুতে। কেউ এন্ডোক্রাইন মানে হরমোনের গ্ল্যান্ডের চিকিৎসা করছে, কেউ কার্ডিওলজি করছে, কেউ পালমোলজি করছে, কেউ নেফ্রোলজি করছে। এই ভাগ হয়ে যাচ্ছে সব। তাতে হবে কি, একই রোগের চিকিৎসা করতে আগের দিনে যেমনি একজন ডাক্তার সেই ডাক্তারই দেখে সব চিকিৎসা করে দিচ্ছে, এখন সেটা হয় না। এবং এটা নিয়ে এই ধরো যেগুলো বড় বড় কর্পোরেট হসপিটাল, সেখানে অনেক সমস্যার সৃষ্টি হয়। কারণ রোগীরা এনেছে, একজন ডাক্তারবাবুর মুখ দেখে ভর্তি করেছে, সে দেখছে সেই ডাক্তারবাবু জিজ্ঞেস করছে, সে কোনো উত্তর পাচ্ছে না। অন্যান্য বিভিন্ন ডাক্তাররা তাকে দেখে যাচ্ছে, তারা লিখে দিয়ে যাচ্ছে, পেশেন্টটা ভালো হচ্ছে না, হয়তো একটা কিছু দুরূহ বিমারি যেটা ধরা যাচ্ছে না, এবং চেস্ট স্পেশালিস্ট লিখে দিয়ে গেল ফ্রম মাই সাইড ওকে, মানে ওর দিক দিয়ে ওকে। এবার কার্ডিওলজিস্ট বললো আমার দিক দিয়ে ওকে, নিউরোলজিস্ট বললো আমার দিক দিয়ে ওকে। তো তখন পেশেন্ট পার্টির অবভিয়াসলি জিজ্ঞেস করছে যে ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু আন্ডারে ভর্তি হয়েছে সে হয়তো জেনারেল, যে যাকে যাকে দেখাচ্ছেন সবাই তো বলছে ওকে, তাহলে আমার বাবা ওকে হচ্ছে না কেন? ঠিক সেটাই, আমি তো রোগটাকে ছাড়াতে এনেছি। তো এইগুলো সব কনফিউশনেরও। এই সময় মানে এটা খুব ক্রিটিক্যাল একটা টাইম যারা পেশেন্ট নিয়ে গেছে তাদের জন্য, যে এই যে সব ওকে বলছে বা ডাক্তার এক কথা বলছে এবং টাকা একদিকে, মেডিক্লেম একদিকে, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি কন্ডিশন। আমি নিজেও ফেস করেছি এটা। তো তখন ডিসিশন মেকিং একটা বড় রোল প্লে করে, এবং আমরা তো কিছুই জানি না, সাধারণ মানুষ। তো একটা সাধারণ মানুষের ক্রিটিক্যাল টাইমে ডিসিশন মেকিংয়ের জন্য আপনি কি বলতে চাইবেন, যে কি কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত? সেটা মাথায় রাখা উচিত, যদি এখন অবধি যা চলছে আমাদের সিনারিও, যদি চেনাশোনা কেউ থাকে সবাই চেষ্টা করে তাকে ধরে তার জায়গায় ভর্তি করা, এটাই ট্রেন্ড এখনও। ওকে, যার চেনাশোনা নেই তাকে গিয়ে হাজির হতে হবে একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে। তারপর সেখানে যদি সে ভালো ডাক্তারের এতে পড়লো তো খুব ভালোই হবে চিকিৎসা। এবং তার কাছে তো অপশান নেই না, একটা এমার্জেন্সিতে তুমি কত জায়গায় দৌড়বে, নট পসিবল। তো আমার মতে ক্রিটিক্যাল ডিজিজ যদি কিছু হয় কারোর রাতে বিরাতে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেগুলো কিন্তু মাল্টি স্পেশালিটি সেন্টারে যাওয়া বেটার দ্যান গোয়িং টু এ ছোটো ছোটো নার্সিংহোম। ছোটো কেন, অনেক 100-150 বেডের বড় নার্সিংহোম আছে। নার্সিংহোম হয় কি, তাদের তো ওই ফেসিলিটিগুলো রাত্রিবেলা ডেকে একটা সিটি স্ক্যান করতে হবে, একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, এই ফেসিলিটিগুলো তাদের থাকে না। সো আমি আমার পেশেন্টদের সবাইকে বলে দিই যে তোমাদের যদি কারোর কোনো এমার্জেন্সি ক্রিটিক্যাল হয় তাহলে তোমরা এই বড় জায়গাগুলো যাও। এবং ওটি হওয়া, অনেক সময় ডাক্তার থাকে না, হ্যাঁ, ওটির জন্য ফেলে রেখে দিল 12 ঘন্টা। হ্যাঁ, এইবার যদি এমন যেগুলো রুটিন ডিজিজ যদি কিছু হয়, তার একটা ডায়াগনোসিস হয়েছে, কারোর গলব্লাডারে পাথর হয়েছে, কিডনিতে স্টোন হয়েছে, বা
হার্টে একটু জল জমেছে বা চেস্টে ইনফেকশন হয়েছে, তখন তাদের উচিত তাদের পছন্দ মতো ডাক্তারের কাছে ওপিডি দিকে দেখানো, বা পাড়ার কাছে ছোট জায়গা থাকলেও সেখানে ভর্তি করতে পারে। কারণ একটা ক্রুশিয়াল টাইম পিরিয়ড থাকে, গোল্ডেন আওয়ার রুল। ধরো কারোর হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকে যদি তাড়াতাড়ি পৌঁছতে পারে একটা বড় হসপিটালে, এমার্জেন্সি করে তাকে যদি এনজিওপ্লাস্টি করে দেওয়া হয়, তাহলে কিন্তু জীবনটা বেঁচে গেল। এবার সিমিলারলি এই পেশেন্টটা ধরো তুমি নিয়ে গিয়ে একটা জায়গায় ভর্তি করলে, নার্সিংহোম, হয়তো সেটা বড়ো নার্সিংহোম, 100-150 বেডের নার্সিংহোম, তারা বলছে অল ফেসিলিটি, সবাই বলে অল ফেসিলিটিস, কিন্তু তাদের ক্যাথল্যাব নেই, সে এমার্জেন্সি করতে পারবে না, সে তো ওভারনাইট পড়ে রইল। সো ইউ লস দ্য চান্স। ততক্ষণে কিন্তু তোমার হার্ট মাসেলের ড্যামেজ হয়ে গেল, ওটা পার্মানেন্ট ড্যামেজ। তো সেটা বাঁচাতে গেলে, হার্ট অ্যাটাক হলে যাও ওই জায়গায়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে যদি সিরিয়াস পেশেন্ট হয়, বড় হাসপাতাল যেখানে আন্ডার ওয়ান রুফ সব কিছু হচ্ছে, অবভিয়াসলি আন্ডার ওয়ান রুফ সব কিছু হলে তার কস্টটা বেড়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু চেষ্টা করে সেখানে, অথবা কারো যদি সঙ্গতি না থাকে তখন তাকে আমাদের গভর্নমেন্ট সেট যেগুলো আছে, বড় বড় মেডিকেল কলেজগুলো নিয়ারেস্ট, সেখানে যাওয়া। অ্যাটলিস্ট সেখানে সারা রাত কাজ চলে, কিন্তু এই নয় যে কাজ হয় না, সেখানেও আমরা প্রচুর পেশেন্ট দেখি, এমার্জেন্সি ম্যানেজমেন্ট খুবই ভালো হয়েছে। সেখানে সমস্যা হচ্ছে এত লোক আমাদের দেশে, লোকের তুলনায় বেড নেই, এটা হচ্ছে সমস্যা। এখন সেইটার সলিউশন তো আমরা করতে পারবো না, দালাল চক্র, হ্যাঁ সেসব তো আছেই, সেসব আছেই, হ্যাঁ, প্লাস রাজনৈতিক চাপ সেসবগুলো আছে। তো সেগুলো না থাকলে কিন্তু যাদের কিছু নেই কিছু, তারা ওখানে গেলেও কিন্তু প্রাইমারি ট্রিটমেন্টটা ভালোই পায়, তারপর সে ডিসাইড করবে কি করবে। ডাক্তারবাবুরা কোথায় বেশি স্বাধীন, কর্পোরেট হসপিটালে নাকি নিজের প্রাইভেট চেম্বারে নাকি সরকারি হসপিটালে, কোথায় সবচেয়ে বেশি স্বাধীন এবং এর ডিফারেন্সটা কি আপনাদের প্র্যাকটিসে? কুশল বলো কিছু। স্বাধীন তো নিজের জায়গায়, একবারে যদি আমার নিজের জায়গা হয়, যেখানে আমি ধোয়া পোছার কাজ করতে পারি, যেখানে আমি রাজা, আমি আজকে ছুটি নিলাম, আমি আজকে কাজ করলাম সকাল থেকে রাত্রি অবধি, সেখানে আমি স্বাধীন। আর একটা যদি সরকারি হাসপাতালে কাজ করি, তাহলে তার কিছু নিয়মকানুন আছে, তার মধ্যে আমি বাধা, তার কিছু এই যে এক্ষুনি বললেন কিছু পলিটিক্যাল প্রেশার্স, কিছু এই যে দালাল চক্র, সেখানেও আমি কিছু করতে পারবো না, কেননা আমি অ্যাজ এ ডক্টর আমি আমার শুধু পেশেন্টটাই দেখতে পারি, তার বাদে আমি কিছু করতে পারি না, এটা একটা আছে। আর কর্পোরেটের ব্যাপারটা একদম আলাদা, মানে আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবে। এতদিন কি ছিল, কর্পোরেট কলকাতায় স্পেশালি, যে খুব বিগ কর্পোরেট হসপিটাল একজন ছিল, আমি নাম বলবো না কারো, তারপর আরেকজন এলো, এখন আরেকটা গ্রুপ ছিল যারা অনেকগুলো হাসপাতাল ছিল তাদের, এখনও কিছু কিছু ইন্ডিভিজুয়াল বড় গ্রুপ রয়েছে কলকাতা শহরে, কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু আরও বেড দরকার, কলকাতায় অ্যাডিকুয়েট হসপিটাল এখনও নেই, ওই কারণে ভেলোর যেতে হয়। বাঙালি মানেই ভেলোর, আর বাঙালি ভাবে ভেলোরে বোধহয় ভগবান বসে আছে, গেলেই সব ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু ঠিক নয়। কলকাতাতেও প্রচুর ভালো ডাক্তার রয়েছে, তারা ভালো চিকিৎসা করছে। এখন যেহেতু ভেলোরের সাথে কলকাতার একটা কর্পোরেট হসপিটালকে কম্পেয়ার করলে হবে না, কারণ ওটা হচ্ছে একটা চ্যারিটেবল ট্রাস্ট হসপিটাল। একটা কর্পোরেট হসপিটাল, তাকে প্রত্যেকটা জিনিস, তার বিল্ডিংটা কিনতে হয়, তো বিল্ডিংয়ের তার ইএমআই ভরতে হচ্ছে, তার এসি চালাতে হচ্ছে ফুল টাইম, তাকে ট্যাক্স দিতে হচ্ছে, তাকে ওয়াটার ট্যাক্স দিতে হচ্ছে, ইলেকট্রিক দিতে হচ্ছে, ডাক্তারদের পয়সা, নার্স, সব কিছু রিক্রুট করতে হচ্ছে এবং তাকে পয়সা দিতে হচ্ছে। আর গ্যাজেট কেনা, এই এক একটা সিটি স্ক্যান, এমআরআই, কোটি কোটি টাকা দাম মেশিনগুলোর, বা আমাদের সার্জারি যে ইকুইপমেন্টগুলো কোটি কোটি টাকা দাম, তাকে সব পয়সা দিয়ে কিনতে হচ্ছে ওগুলো। সো অবভিয়াসলি সে তো পয়সাটার হিসাব করবে। এরা বলে একটা নতুন কনসেপ্ট হয়েছে ROI, বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা কি হচ্ছে, তো তারা ওটা হিসাব করবে। ভেলোরকে কিন্তু সেটা করতে হয় না, কারণ ওরা হচ্ছে একটা ক্যানাডিয়ান চ্যারিটেবল ট্রাস্টের থ্রু চলে, উইথ মিশনারি। সো ওদের গ্যাজেট যত কেনা ইজ অল উইথ দ্য মিশনারিজ মানি। ওদেরকে শুধু খরচা করতে হয় ডে টু ডে রানিং, আর ওদের ডাক্তারদের যে স্যালারি, এইটাই রান করতে হয় ওদের। বাকি ওখানে গিয়েও কিন্তু পেশেন্টরা পয়সা দিচ্ছে, মেডিসিনের জন্য কম দিচ্ছে, যা মেডিসিন বা কনজিউমেবলসের সেম পয়সা দিচ্ছে ভেলোরে গিয়ে, লাগছে না শুধু বেড ভাড়ার পয়সাটা ওদের অনেক কম, অপারেশন রুমের চার্জটা অনেকটা কম, সেটা বিকজ ওদেরকে তো আর ওগুলো কিনতে হচ্ছে না, ওরা তো বিনা পয়সা এগুলো পাচ্ছে। এই আমাদের এই চত্বরেই একটি সংস্থা আছে, চ্যারিটেবল ট্রাস্ট ল্যাবরেটরি, আমি প্রচুর পেশেন্ট পাঠাই ওখানে টেস্টের জন্য, খুব কম পয়সায় করে ওরা। তার কারণ কি, ওদের গ্যাজেটগুলো ভীষণ ভালো, লোকজনগুলো ভালো রেখেছে, আর গ্যাজেটগুলো সব বিনা পয়সায় পাওয়া, মানে চ্যারিটেবল ট্রাস্টের। সো লোকে কম্পেয়ার করে, আমরা শুনি যাতায়াতের পথে যে এই তো ভেলোরে গেলাম এই পয়সায় হয়ে গেল, কলকাতা অমুক জায়গায় গেছিলাম হয়নি, এটা কিন্তু ভুল কম্প্যারিজন।
অরেঞ্জের সাথে অ্যাপেলের কম্পারিজন আছে। কলকাতার এই বড় প্রাইভেট হসপিটালগুলোর সাথে কম্পেয়ার করবে কাকে? চেন্নাই অ্যাপোলোকে কম্পেয়ার করতে পারো, তখন তুমি বুঝতে পারবে যে খরচাটা কোথায় দাঁড়াচ্ছে, বিকজ দিস ইজ অলসো কর্পোরেট হসপিটাল। কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, ডাক্তারবাবুরা কোথায় বেশি ফ্রি, মানে স্বাধীন? এটা ডিপেন্ড করে অনেকটা নিজের ওপরেও কে কতটা কি করতে চায়। এখন অবভিয়াসলি কর্পোরেট হসপিটালে ওদের সবসময় একটা টার্গেট থাকে আর কি, যে এই ডাক্তারবাবু আগের বারে Sales 50টা পেশেন্ট দেখেছেন, অ্যাবসলিউটলি হ্যাঁ 50টা পেশেন্ট দেখেছেন, এই মাসে উনি 60টা দেখবেন না কেন? এখন এটা এরা বোঝে না যে এটা কমোডিটি নয়, যে এই মাসে আমি 50টা কিনেছি, পরের মাসে 60টা কিনবো, তার মানে 70টা কিনবো, এরকমভাবে তো হয় না। ঠিক। তো ওরা এইভাবে দেখতে চায় জিনিসটাকে। আর যখন ওরা দেখে যে এন্ড অফ দ্য ইয়ার যখন ক্যালকুলেট করছে, আরেকটি টার্ম বলি আমি, এবিটা বলে। কি বলে? এবিটা। এবিটা। এবিটা ইজ বেসিক্যালি তুমি যা আর্ন করলে টোটাল একটা হসপিটালে এক বছরে, আর যা খরচা করলে বাদ দিয়ে ট্যাক্সের আগে তোমার হাতে কত পয়সা থাকছে। তো প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল এবিটা নিয়ে মাথা ঘামায়, এবং সেখানকার যে হেড সে সারাদিন ক্যালকুলেশন করে যাচ্ছে তার এই মাসের কত, এই সপ্তাহের কি এবিটা, আজকের দিনের কি এবিটা হলো, এই সপ্তাহের কি হলো, মাসের কি হলো, বছরের কি হলো, কারণ তাকেও তো একজনকে জবাব দিতে হবে। তো ওখানে অবভিয়াসলি একটু হ্যাম্পার করবে। প্লাস যেটা বললাম, এই সুপার স্পেশালিটি কনসেপ্ট হওয়াতে আরও খরচা বেড়ে যায় এই হসপিটালগুলোতে, বিকজ অনেক সিস্টেম রেফারেল হয়, প্রচুর মিসগাইডেন্সও হয়। কারণ আমি দেখেছি পেশেন্ট রেখে দেওয়া বা আরও কিছু মানে দিন এক্সটেন্ড করা। সেইটা আমি যে কর্পোরেটে কাজ করি আমরা কোনোদিন আপনার কথা বলছেন, ইন জেনারেল বলছেন, আমি কোনোদিন ফেস করিনি। নর্মালি কিন্তু ওরা ওটা করে না, বিকজ তুমি বেশি দিন পেশেন্ট, এর মধ্যেও গল্প আছে। সেই গল্প হচ্ছে যে একটা পেশেন্ট যখন ভর্তি হলো একটা মেডিকেল ইলনেস নিয়ে, হোয়াট এভার হসপিটাল আর্নস ইন ফার্স্ট 2 to 3 days, বেশি রাখলে কিন্তু হসপিটালে বেশি লাভ নেই, এটা মাথায় রাখতে হবে। বেশি রাখলে হয়তো ডাক্তারবাবু একটু ফিস পেলেন, কতগুলো পেলেন, কিছু টেস্ট হলো তার পেলো, কিন্তু একটা যদি তুমি ক্রস সেকশন করো, একটা লোক 10 দিন ভর্তি ছিল, একটা লোক 5 দিন ভর্তি ছিল একটা চেস্ট ইনফেকশন নিয়ে, ওই 5 দিনের ভর্তি 3 দিনে যে হাসপাতাল ইনকাম হলো, আর যে 10 দিন ছিল তার হয়তো 3 দিনটা 4 দিন হবে, 1 দিন বাড়বে, তার থেকে বেশি বাড়বে না। তো এটা নিয়ে ওরা চাপ দেয় না, বরঞ্চ ওই পেশেন্টে চলে গিয়ে যদি আরেকটা পেশেন্ট ঢোকে ওই বেডে, ইজ মোর প্রফিটেবল। দুটো ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একটা হচ্ছে আমার কাকা অসুস্থ হয়েছিলেন ব্রেন স্ট্রোকের কারণে, তো তখন আমরা যখন ভর্তি ছিল তখন সিটি স্ক্যান করানো হয়েছিল, তার প্রাইস নেওয়া হয়েছিল 6000 টাকা। তারপর ওপিডিতে আমরা পরে ফলো আপের জন্য যাই যে এখন কন্ডিশনটা কীরকম, তখন দেখলাম এটা 3000 টাকা। আমি বলছি একই জায়গায় একই সিটি স্ক্যান একই মেশিনে করা, এর ডাবল কি করে হতে পারে? তার একটা কারণ হচ্ছে আউট পেশেন্টটাকে তাদেরকে একটু মার্কেট রেট দেখে অ্যাটপার রাখতে হয়। আমি সিম্পল আলুওয়ালা হিসাব দিচ্ছি, আমি আলু বিক্রি করছি, তুমি আলু বিক্রি করছো, কুশল আলু বিক্রি করছে। আমি যদি আমার আলুর দাম একটু সুন্দর দেখতে আলু রাখি সাজিয়ে গুছিয়ে, সেটাকে আমি যদি 25 টাকা কিলো করি, তুমি যদি 27 টাকা করো, ও 30 টাকা করে, তোমার আমার বিক্রি হবে, ওর কিন্তু বিক্রি কমে যাবে। সো ওদেরকে মার্কেট রেটের মতন করে ওপিডি বেসিসটা রাখতে হয়, কারণ নয়তো ওরা ক্লায়েন্ট পাবে না। কিন্তু ইনপেশেন্ট যখন তুমি হয়ে গেছো, তখন তো তোমার কাছে অপশান নেই, মানে আমার দুর্বলতার তোমাকে তো করতেই হবে ওটা। তো আমরা যে দুর্বল অবস্থায় থাকি, ভালনারেবল জায়গায় থাকি, তো সেইটারই সুযোগ নিয়ে বিজনেস হয়, মানে কিছুটা সেটাই সবেতেই তাই। হ্যাঁ, এমনকি এটাও দেখেছি যে আমরা দেখছিলাম একটা অদ্ভুত বিল বাড়ছিল, হ্যাঁ, এবং আমার বোন গিয়ে রেগুলার বিল চেক করছিলাম, এবং দুটো জায়গায়, একটা দেখতাম ইনওয়ার্ড ফার্মেসি আর একটা কনজিউমেবল, এবং সেটা আমরা গিয়ে চ্যালেঞ্জ করলাম, বললো আপনারা মেডিক্লেমটা ক্লিয়ার করুন, তারপর আপনারা আসবেন। তো আমরা যাওয়ার পর 50% ডিসকাউন্ট দেয় অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, তার মানে বোঝাই যাচ্ছে যে 50% দিয়েছে মানে অলরেডি তাদের একটা প্রফিট রয়েছে। আমি যদি গিয়ে চ্যালেঞ্জ না করতাম তাহলে কত টাকা তারা এক্সট্রা আমার উপর চার্জ করছে। হ্যাঁ, কনজিউমেবলসে, কারণ এটাতেও তুমি পুরোপুরি কর্পোরেট হাসপাতালকে দোষ দিতে পারো না, এর মধ্যে গভর্নমেন্টে যুক্ত। আমি বলছি তোমাকে কেন, দে পুট অ্যান ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি, ঠিক আছে। এখন একটা ধরো আমি তোমার একটা হার্নিয়া অপারেশন করে একটা মেশ লাগিয়েছি, একটা দামি মেশ, সেই মেশটার দাম 35,000, ঠিক আছে। ওই মেশটার বাইং প্রাইস কিন্তু অনেক কম, এইটা কিন্তু গভর্নমেন্ট রেগুলেট করে, এই এমআরপি কত হবে। যেমনি রিসেন্টলি দেখে থাকবে 2 বছর আগে আমাদের এই সরকার আসার পর জয়েন্ট রিপ্লেসমেন্টের যে আমাদের যে প্রসেসিস, তার দামটা কিন্তু রেগুলেট করে দিয়েছে, স্টেন্টের দাম রেগুলেট করে দিয়েছে। রেগুলেট করেছে মানে কি, সাংঘাতিকভাবে রেগুলেট করেছে। মানে আগে এক একটা কার্ডিয়াক স্টেন্ট বিক্রি করা হতো মানে 75, 80, 90, 1 লাখ টাকা এক একটা স্টেন্টের দাম।
এই গভর্নমেন্ট এরা মার্কেট সার্ভে করে দেখে নিয়েছে ওটা অ্যাকচুয়ালি পোর্টে প্রাইস, মানে এগুলো তো ইম্পোর্টেড জিনিস, পোর্টে প্রাইস যা তার থেকে একটু লেভি দিয়ে ওরা প্রাইস সেট করে দিয়েছে 30,000, তার বেশি কোনো স্ট্যান্ড হবে না। তখন কিছু নামকরা কোম্পানি মাল্টি ন্যাশনাল তারা বললো আমরা সব তুলে নেবো, তারা কি তুলে নিয়েছে? তারা উল্টে আরও ব্যবসা করতে এসছে। তাদের এটাকে আমি বলি লাভে লস, এটা আমার একটা ডায়লগ। লাভে লস হচ্ছে, আচ্ছা লাভ তো হচ্ছে, ওই কোম্পানিও লাভ করছে কিন্তু তার লাভে লস হচ্ছে। আচ্ছা, বুঝেছো কি বলছি? মানে লাভটা বেশি লাভ হতো, কম লাভ, বেশি লাভ না কম লাভ, কিন্তু নাম্বারে বেশি হয়ে গেলে তখন ওই লসটা, ওই লাভটাও তো লাভ হচ্ছে। সো ওরা এখন বাধ্য হয়ে গেছে। সিমিলারলি হাঁটুর প্রসেসের রেট ফিক্স করে দিয়েছে, কিছু কিছু ওষুধ, জীবনদায়ী ওষুধের দাম ফিক্স করে দিয়েছে এই গভর্নমেন্ট আসার পর। মানে আমি যেটা বলছি মেরোপেনাম, ওকে, এটা কিসের জন্য ব্যবহার হয়? ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন, এনি সিভিয়ার ইনফেকশন, খারাপ পেশেন্ট, সব জায়গায় ওই মেরোপেনাম। এখন আরও নতুন নতুন বেরিয়েছে। তো এই মেরোপেনামে এক সময়তে হিউজ দাম ছিল, এক একটা ভায়াল বোধ হয় 2,000-2,500 টাকা করে ছিল। তো ওরা কতগুলো লিস্ট বানিয়ে ড্রাগ কন্ট্রোল থেকে এখন ওই জীবনদায়ী ওষুধগুলোর দাম ফিক্স করে দিয়েছে। তো এখন সব কোম্পানি ওষুধের দাম এক, কিছু কিছু অ্যান্টিবায়োটিক করে দিয়েছে। এইগুলো গভর্নমেন্টকে করতে হবে, কারণ যখনই তুমি একটা গ্যাপ রাখবে, এত বড় মার্জিন রাখবে যে একটা মেশের দাম 35,000 এমআরপি আর সেখানে ওটার বাইং প্রাইস হচ্ছে 15,000। সো একটি হসপিটালের ওই মেশটা বেচে ডাক্তারবাবু যা ইনকাম করছেন অপারেশন করে না, তার থেকে ওই মেশটা বেচে হাসপাতালের ইনকাম বেশি হচ্ছে। ঠিক ঠিক, গ্যাপ ইজ প্রায় 20-25,000 টাকা পেয়ে যাচ্ছে, সেখানে সার্জন হয়তো 15,000 টাকা পাবে। আমি এক্সাম্পল দিচ্ছি, এইভাবে হয় জিনিসটা। ওই কারণেই আমি দেখেছি ব্রেকডাউন, এই কনজিউমেবলটা এটা খুব গোলমেলে জিনিস। আর ইনওয়ার্ড ফার্মেসি, কনজিউমেবলের মার্জিন সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে। তো সেটা চাইলে যখন বিল বেশি হয়ে যায় তখন ওরা ওখান থেকে ওখানে বিশাল কমে যায়। হ্যাঁ, মানে চাইলে 80%ও ডিসকাউন্ট দিতে পারে, তাতেও 20% লাভ থাকবে তার অ্যাটলিস্ট। তো এগুলো তো ব্যবসার ব্যাপার আর কি, সে সবেতেই তাই। সবচেয়ে কমনলি কি সার্জারি হয়? মানে ধরো আমার প্র্যাকটিসে আমি যদি বলো ম্যাক্সিমাম নাম্বার কি করি, যে গল ব্লাডার সার্জারি, গল স্টোন সার্জারি, ওটাই মেজরিটি করি। তো ম্যাক্সিমাম নাম্বার সেটারই। আর বাকিগুলো তারপরে আস্তে আস্তে আসবে, হার্নিয়া তারপর হয়তো আসতে পারে, তারপরে জিআই যে কাজগুলো আমি করি, কারণ ক্যান্সার রান এগুলো তো অত কমন নয় যত গল ব্লাডার স্টোন কমন। তো এগুলো করে অ্যাপেন্ডিক্স, তারপরে পাইলস, ফিস্চুলা, সব জিআই প্রবলেম যেগুলো হয় সেগুলো আমরা করি। পাথর যে এই যে বের করার পরে পেশেন্ট কখনো জিজ্ঞেস করেন না যে এতগুলো পাথরও নিয়ে নিলেন ডাক্তারবাবু, তারপরেও আবার এতগুলো টাকা নিচ্ছেন, এরকম কখনো বলে না যে আমার সেটা হয় না? সেটা কাউন্টার জবাব আমি দেই, তাহলে আমি পাথর গুনে গুনে পয়সা নেই? যার একটা পাথর তার যা পয়সা নেবো, যার 1000টা পাথর হয়েছে তাহলে আমার পয়সাটা বাড়বে, তখন চুপ হয়ে যাবে না। কিন্তু আমি মজা করি, আজকেই করেছি একটি পেশেন্টের এক থলি পাথর বেরিয়েছে, তার আমি নিয়ে যান গার্ডেনের লনে দিয়ে দিতে পারবে। হ্যাঁ, তো এইগুলো ব্যাপার না। সবচেয়ে কমন কোশ্চেন যেটা আমি পাই, যেটা জিজ্ঞেস করলে ওটার থেকে বেশি, সেটা হচ্ছে যে আচ্ছা ডাক্তার গলব্লাডারটা বের করে দেবেন না পাথরগুলো বের করে দেবেন? এইটা খুব কমন কোশ্চেন লোকের। এখন লোকে গুলিয়ে ফেলে কিডনি স্টোনের সাথে, কারণ কিডনি স্টোনে যার হয় সে তো আমার স্টোনটা বের করে দিয়েছে, বন্ধু বান্ধব কারোর হয়েছে, তো গল স্টোনে তো কেন হবে না, সেটা তারা করতে চেষ্টা করে। এখন কিডনি স্টোনে কিডনিটার রোগ নয়, মেটাবলিক রোগ, স্টোন ফর্ম করছে, স্টোন বের করে দিচ্ছি, কিডনিটা হেলদি। গলব্লাডার স্টোনে হচ্ছে গলব্লাডারটাই ডিজিজ, ও বাইল সল্টগুলোকে হ্যান্ডেল করতে পারছে না, ক্রিস্টালাইজেশন হচ্ছে, স্টোন ফর্মেশন হচ্ছে। এবার তাকে রেখে দিয়ে আসলে সে আবার স্টোন ফর্ম করবে, তাহলে তোমাকে বছর বছর এসে অপারেশন করতে হবে। তখন তারা বুঝে যায় যে হ্যাঁ না এটাই ঠিক, গলব্লাডারটাই বের দেওয়া উচিত। এটা নিয়ে অনেকের মানে অনেক ভয় রয়েছে, ভীতি রয়েছে যে আমার তো একটা জিনিস বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, অর্গান ডেট। হ্যাঁ, তো গল ব্লাডার বাদ চলে গেলে কি কোনো সমস্যা হয়? বা হলে কি টেকনিক্যালি এটা বাদ গেলে কিছু হওয়ার কথা নয়, কারণ গল ব্লাডারের কাজ খুব সীমিত, ও শুধু পিত্তটাকে স্টোরেজ অর্গান, ওটা ও বানায় না কিছু। পিত্ত তৈরি হয় লিভারে, পিত্তের নালি দিয়ে এসে গল ব্লাডারে স্টোর হয়। আমরা যখন খাই কিছু হরমোন গল ব্লাডারটাকে কন্ট্রাকশন করে স্টোন ওই পিত্তটাকে টাইমলি ডেলিভার করে। গল ব্লাডার যখন চলে যায়, নেচার ইজ অ্যামেজিং, মানে যার গল ব্লাডার আছে উইথ স্টোন আমরা অপারেশন করছি, তখন তুমি যদি বাইল ডাক্টের ক্যালিবার দেখো 4-5 মিলিমিটার 6 মিলিমিটার হবে। এই পেশেন্টটাকে আমি যদি আল্ট্রাসাউন্ড করি আফটার 2-3 ইয়ার্স, ওর বাইল ডাক্টের ক্যালিবার এসে যাবে 7 to 8 মিলিমিটার। তো এই যে লং টিউব, এই লং টিউবের ওই 2-3 মিলিমিটার সাইজ বাড়তেই ক্যাপাসিয়াস হয়ে গেল, সবু তখন স্টোর করতে শুরু করে, অ্যান্ড হি ডিভাইডস আর কি, টাইমলি বাইলটা ও দিয়ে যাচ্ছে। কাজে বাইল সিস্টেমে আসছেই, কাজে
ফ্যাটি ফুড হজমের জন্য যে বাইল দরকার সে তো আসছেই শরীরে, তো কেন হবে? হওয়ার তো ভাই কথা দেখো না। একটা জিনিস বলি, আমার গল ব্লাডার সার্জারি কিন্তু কেমন ছিল ওনার গাউল ব্লাডারটা? আমার খুব জানার ইচ্ছে। মানে কি পাথরগুলো কেমন ছিল? পাথর বা এরকম চকচকে? উনি যা খাবার দাবার খান। না, ও ভালো মানুষ, আমাকে বেগ দেয়নি। আচ্ছা, এরকম কখনো হয়েছে সার্জারি করতে গিয়ে যে কেউ একটা মানে প্রচুর মোটা চামড়া কাটতেই পারছেন না, বললেন ভোজালি নিয়ে আয়, চুরি ঢোকাতেই পারছেন না? সেটা যারা খুব ওবিস পেশেন্ট তারা প্রায় এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আমার এই চেহারা, এটা ল্যাপ্রোস্কোপি হবে তো? আমরা তোমার চেহারা ল্যাপ্রোস্কোপি হবে, ওপেন আমি করতে পারবো না, কারণ ওপেন তাকে কাটতে গেলে এতটা লেয়ার কেটে আমায় ঢুকতে হবে, তো তার মানে তার কাটটা কত বড় করতে হবে টু রিচ দেয়ার। ওয়ারাস ল্যাপ্রোস্কোপি কি, আমার তো লম্বা লম্বা ডান্ডা আছে আমার কাছে। হ্যাঁ, আমার টোকার হয়তো পুরো, আজকে সকালে একজনকে করেছি, একটি 26 বছর ছেলে অ্যাপেন্ডিক্স করেছি এখানে, তার বডি ওয়েট হচ্ছে 130 কেজি 26 বছরে, তার তো লেয়ার এতটা, আমার পুরো পোর্টের যা লেন্থ পুরোটা ঢুকে গেছে, শুধু মুন্ডুটা বেরিয়ে আছে বাইরে, কিন্তু আমাদের ওই ডান্ডাগুলো তো লম্বা লম্বা, কাজে কোনো অসুবিধা হয় না। বরঞ্চ আমি বলবো যারা খুব স্কিনি ছোট্ট পেট তাদের ল্যাপ্রোস্কোপিতে একটু অসুবিধা হয়, ওই ঠোকাঠুকি হয় যন্ত্রে যন্ত্রে, জায়গা নেই তো। মানে হ্যাঁ। এরকম হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। ডাক্তার, আপনারা কাটলেট কেটে খান যখন অপারেশনের কথা মনে পড়ে? তুমি দেখবে খুব ইন্টারেস্টিং গল্প বলি এই সম্বন্ধে। সাহেবরা আমাদের যত কিছু রোগের ডেসক্রিপশান দেয় ফুডের সাথে। রাইট। হ্যাঁ, যেমনি একটি রোগ হয় ইন্টারসাসেপশন বলে, যেখানে ইন্টেস্টিনে ঢুকে যায়। ইন্টারসাসেপশন যখন হয় তখন ওখান থেকে খুব মিউকাস সিক্রিশন হয় আর ব্লিডিং হয়। তো ওইটা যখন আমাদের পটির সাথে বেরোয়, ওটা 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 দেখতে হয় একটা জেলির মতো জিনিস, তার মধ্যে লাল রক্ত। তো সাহেবরা নাম দিয়েছে রেড কারেন্ট জেলি। তো রেড কারেন্ট এক ধরনের বেরি আর কি, সেই জেলি, ঠিক আছে। মানে ওই যে খাদ্যদ্রব্যের সাথে ওরা সব ডিজিজগুলোর বর্ণনা দেয় আর কি। হ্যাঁ, যেমনি গলব্লাডারের কথাই উঠছিল যে গলব্লাডারের মধ্যে যখন খুব কোলেস্ট্রল ডিপোজিট হয়, ওটা যখন আমরা উল্টাই, ওর চেহারাটা দেখতে লাগে এক্স্যাক্টলি স্ট্রবেরির মতো, তো ওটার নাম হলো স্ট্রবেরি গলব্লাডার। তো দেখেছো, সবই কিন্তু ওই ফুডের সাথে রিলেটেড। তো কাজেই আমরা উল্টোটা করি, মানে তুমি যেটা বলছিলে আগে যে আপনার এই খাওয়ার সময় ওটা মনে পড়ে কিনা, আমাদের উল্টোটা হয়, আমরা ওইটা দেখলে খাওয়ারের কথা মনে পড়ে আমাদের। তো ওটিতে কখনো ইচ্ছে করেছে আপনার যে এই লিভারটা একটু কামড়ে দেখি বা গল ব্লাডটা একটু চেড়ে দেখি? আমরা যখন অপারেশনে থাকি, মানে এটা আমি একদম মানে এখানে বলছি অনলাইন, আমার টোটাল কনসেন্ট্রেশন, তখন আমার কেউ নেই পৃথিবীতে, আমার মা নেই, বাবা নেই, ছেলে নেই, মেয়ে নেই, আমার আশপাশে কেউ নেই। উই আর সো ফোকাসড অন দ্য স্পট, অন দ্য অপারেশন। তো এই সার্জেন্স বিহেভিয়ার ইন অপারেটিং রুম, এটা একটা বিরাট টপিক, এই নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে। এইটার ব্যাপারেই আমরা জানতে চাইছিলাম, কারণ আমরা তো বাইরে থেকে দেখি, মনে হয় খুব সিরিয়াস, বোধহয় শান্ত পরিবেশ, থমথমে পরিবেশ। কেমন হয় ওটি? একদমই নয় যে এগুলো আমাদের এই মুভি দেখে দেখি কনসেপ্টটা হয়েছে আর কি, যে সেখানে রক্তের রং তো কখনোই ঠিক মতো হয় না। হ্যাঁ, লাল সে মনে হচ্ছে সিঁদুরগুলোর জল, কিন্তু অ্যাকচুয়ালি ওটির মধ্যে আমরা চাই খুব রিল্যাক্সড অ্যাটমসফিয়ার রাখতে, নয়তো যে রোগী ঢুকছে তার তো আগেই এমনিই সে ভয় কাতর। তো ঢোকার পরেই আমরা তার সাথে একটু হাসি ঠাট্টা করি, তাকে সবাই এসে হাত বোলাচ্ছে, মা বাবা যাই বলে ঠলে সম্বোধন করছে, দেন তাকে হাতটা ক্যানুলা পড়াতে হবে, সেই সময় একটু কথাবার্তা বলে ভুলিয়ে তুমি কি করো, বাড়ি থেকে কে আছে। সো উই ট্রাই টু কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট, যাতে ওটার দিকে মন না দিয়ে ওর মনটা অন্য দিকে চায়। তারপর যখন অপারেশনটা, যখন পেশেন্ট আন্ডার হচ্ছে আর কি, অজ্ঞান হচ্ছে, তখন প্রেফারেবলি খুব সাইলেন্ট থাকা উচিত, কারণ যখন তুমি সাবকনসিয়াসে যাচ্ছ তখন কিন্তু ওই ওষুধগুলো দেওয়ার পর না, তখন কিন্তু তোমার ওই যে হিয়ারিং অ্যান্ড এভরিথিং, ইউর ব্রেন ইজ স্টিল ওয়ার্কিং। তো তখন আশেপাশের যদি খুব হাল্লা হয় বা অন্য কোনো খারাপ কথা হয়, কিছু হয়, তখন কিন্তু ওর ব্রেন ওটা রেজিস্টার হচ্ছে, অ্যান্ড যখন ওর ঘুম থেকে জেগে উঠবে তখন কিন্তু ওর মাথায় ওটা ঘুরবে। সো ডিউরিং ইন্ডাকশান যখন অ্যানাস্থেসিয়া পাচ্ছি, তখন কিন্তু আমরা চেষ্টা করি একদম কাম অ্যাটমসফিয়ার রাখতে। পেশেন্ট অজ্ঞান হয়ে যাওয়ার পর তখন আমরা নিজেদের মধ্যে যে যার গল্প গুজব, কালকে কী সিনেমা দেখলি, কী করলি, এইসব কথাবার্তা চলতে থাকে, অপারেশনে চলতে থাকে। সো ইটস কোয়াইট। আবার গানও চালাই আমরা সাথে। হ্যাঁ, একদম সাইলেন্ট হয়ে গেলে মুশকিল, আমরা একটা ছোট করে একটা টাইপের কিছুতে একটা গান চালিয়ে রাখি। আবার যখন একটা ব্রহ্ম মুহূর্ত আসে যে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এই গানটা বন্ধ করো, এখন গানটা বন্ধ করো, বাট তখন আমি চাই 100% কনসেন্ট্রেশন, তার আগে 80% ইজ গুড এনাফ ফর অ্যান এক্সপিরিয়েন্স সার্জন। তো আপনার এখনো পর্যন্ত করা সবচেয়ে ক্রিটিক্যাল সার্জারি? এবং এইটা খুব ইন্টারেস্টিং কথা বলেছো। সবচেয়ে ক্রিটিক্যাল সার্জারি আমি একটা করেছিলাম, এবং তখন আমার যে কর্পোরেট হসপিটাল, আমি তাদের বলেছিলাম যে এটা কিন্তু একটু মিডিয়াকে দেওয়া উচিত। এটি একটি মুসলিম মেয়ে, তার সবে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর তার পেটে একটা লাম ধরা পড়লো বাঁ দিকের কিডনিতে।
এবং আমাকে একজন অর্থোপেডিক সার্জন আমাদের কলিগ ও আমার কাছে রেফার করলো যে যদি কেউ করতে পারে দেবকুমার তুমি পারবে এটা অপারেশন করতে। সদ্য বিয়ে হয়েছে মেয়েটি। তো দেখা গেল ওর একটা বাঁ দিকের কিডনিতে হিউজ কিডনি টিউমার হয়েছে, ম্যালিগনেন্ট টিউমার। শুধু টিউমারটাই হয়নি, সেই টিউমারটা হচ্ছে কি ভেতরে ভেতরে একটু রাপচার করে কিডনির যে ভেনটা, রেনাল ভেন বলি, ওই রেনাল ভেন থেকে গিয়ে মেইন যে ধমনী ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে একটা শিবলিঙ্গের মতো টিউমার থ্রম্বাস পিপিং ইনটু দ্য হার্ট, একদম হার্ট অবধি ওই থ্রম্বাসটা চলে গেছে। এখন এই পেশেন্টকে অপারেশন করতে গেলে আমাদেরকে প্রথমে বাইপাসে দিতে হবে পেশেন্টকে, কারণ আমাকে হার্টকে নিয়েও খেলা করতে হবে। শুধু বাইপাসে দিলেই হবে না, আমাকে আইভিসি মেইন ভেনটা কেটে ওই ক্লটটাকে বের করতে হবে। তার মানে কটা অর্গান একসাথে রিলেটেড হচ্ছে? কিডনি, পুরো সার্কুলেশন ইনভলভ করতে হবে। তো আমি সাথে সাথে আমার যে কলিগ ওদেরকে বললাম যে তোমরা এটা করতে পারবে কার্ডিয়াক অ্যানাস্থেসিয়াতে। তো ওরা বললো যে হ্যাঁ আমরা বাইপাসে দিয়ে দেবো, কিন্তু শুধু বাইপাসে দিলেও হবে না। তো এবার আমি অপারেশন শুরু করলাম। প্রথমে পেটটা খুলে অ্যাসেস করলাম যে আর কোথাও ছড়িয়েছে কিনা। তো দেখলাম কোথাও ছড়ায়নি, আইসোলেটেড টু কিডনি, আর ওই ক্লট পুরো ফিল হচ্ছে। তারপরে আমি কন্ট্রোলগুলো করে নিলাম, ইনফ্রাভেনা কাভাটা কন্ট্রোল করলাম, নিচে ওটা দুটো ভাগ হয়ে যায় আবার তলায় গিয়ে, দুটো কন্ট্রোল করলাম, কারণ ব্লাড ফ্লো তো আসতেই থাকবে শরীরে। ওই দুটোকে কন্ট্রোল নিলাম, মানে আমরা এক ধরনের ক্ল্যাম্প মতন লাগাই আর কি, যাতে ওদিকে আর ব্যাক ফ্লো না হয় ব্লাড। করার পর এবার কার্ডিয়াক সার্জনদের ছেড়ে দিলাম, ওরা মেয়েটির বুক খুলে ওকে বাইপাস মেশিনে দিল। বাইপাস মেশিনে দেওয়ার পর আমি বললাম একদম টপ কন্ট্রোল ওদের নিতে হবে। সো যেখানে ইনফিরিয়র ভেনা কাভা মানে মেন ধমনীটা গিয়ে রাইট হার্টে ঢুকছে, ওইটাকে ওরা ক্ল্যাম্প করে রুমাল টেকনিক বলে করে ওটা বন্ধ করে দিল। কারণ এই ক্লট একটু যদি ডিসলজ হয়ে যায় ডিউরিং অপারেশন, ওটা লাংসে চলে গেলেই পালমোনারি এম্বোলিজম, টেবিলে মৃত্যু, মারা যাবে পেশেন্টটি টেবিলে। তো ওইটাকে কন্ট্রোল করে নিল। তো উপরে বন্ধ নিচে বন্ধ সব দিকে, তাও ভেনা কাভাটা একদম এরম তাকিয়ে রয়েছে আর কি ব্লাড ফিল্ড। এইবার করতে হবে কি এই পেশেন্টটার মেটাবলিজম কমানোর জন্য, এটাকে বলে ডিপ হাইপোথার্মিক সার্কুলেটরি অ্যারেস্ট। এই পেশেন্টের যে ব্লাডটাকে বাইপাসে কি হয়, তোমার আর্টারি ব্লাডটাকে ওই ভেনের ব্লাডটাকে বের করে ওটাকে পিউরিফাই করে আবার আর্টারিতে দিয়ে দিচ্ছে, একটা ক্যানুলা ভেনে একটা ক্যানুলা আর্টারিতে, মেন আর্টারিতে। সো আমাদের নর্মাল বডি টেম্পারেচার 37 ডিগ্রিস। এবার এই পেশেন্টের বডি টেম্পারেচারকে 17 ডিগ্রিতে নামানো হলো আস্তে আস্তে, 37 to 17 ডিগ্রিস। তখন আমি দেখলাম আমার চোখের সামনে আমার যে ভেনা কাভাটা যেটা ব্লাড ভরে এত বড় ছিল, ওটা আস্তে আস্তে নেতিয়ে পড়লো একদম। অ্যান্ড আমাকে একটা টাইমার লাগিয়ে দিল যে ইউ হ্যাভ টু ফিনিশ দ্য হোল থিং বাই 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাকে কাজটা সেরে ফেলে পেশেন্টটাকে জাগিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, নট ব্র্যান্ডেড, কারণ ওর বেশি কুলিং ব্রেন সহ্য করবে না। সো দ্যাট ওয়াজ হরেবল এক্সপিরিয়েন্স। মানে ওই টাইমের মধ্যে আমি কেটে ক্লট বের করে, ভেন থেকে ক্লট সব বের করে ভেনা কাভা রিপেয়ার আমি 3 মিনিটে ফিনিশ করে দিয়েছি, ইন 3 মিনিটস এর পুরো কাজটা করে দিয়েছি। করার পর যখন আমার হয়ে গেল, সব ওই ক্ল্যাম্পগুলো খুলে দিলাম, রক্ত চলাচল আবার শুরু করে দিল। ওরা ওপরের ক্ল্যাম্পটা খুলে দিল, রক্ত চলাচল শুরু হলো, কোনো লিক ঠিক নেই আমার রিপেয়ারে। তারপর পেশেন্টটাকে টেম্পারেচার বাড়ানো হলো। আমি তখন বসে রইলাম, হাফ এন আওয়ার ধরে আবার আস্তে আস্তে, এটা একবারে কমিয়ে দিলে হবে না, টেম্পারেচার স্লোলি করতে হয়। সো হাফ এন আওয়ার লাগলো 37 to 17 ডিগ্রিস, 3 মিনিটে কাজ করলাম। আবার হাফ এন আওয়ার লাগলো 17 ডিগ্রিস to 37 ডিগ্রিস। তারপরে পেশেন্টটাকে ওরা শক দিয়ে হার্টটাকে জাগায়, হার্টে শক দিয়ে হার্ট ফাংশন শুরু করলো। তারপরে বাইপাস মেশিন থেকে অফ করলো, চেস্ট বন্ধ করলো। তারপর আমি ঢুকে কিডনি টিউমারটা উইথ দিস বের করলাম। পরে সেইটা ভেন্টিলেশন রাখা হলো, এটা প্রায় 6-7 ঘন্টার প্রসিডিওর ছিল। পেশেন্টটিকে রাখা হলো ভেন্টিলেটারে, পরের দিন জাগানো হলো, জাগিয়ে তারপর যেটা স্ট্রাইকিং ছিল ওটায় শক লিভার হয়, এতে এতক্ষণ ঠান্ডা লিভার ছিল, তো লিভার এনজাইমসগুলো পরের দিন একদম 20,000 40,000 উঠে গেল। বাট ওটা রিকভার হয়ে যায় আস্তে 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 হয়ে মেয়েটি 7-8 দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি চলে গেল। 1-1.5 বছর অবধি ফলো আপে ছিল, ভালো ছিল মেয়েটি। তারপর আর আসেনি, আমি জানি না কী হয়েছে তারপরে। সো এইটা আমার জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং অপারেশন। এটাকে DHCA বলে, ডিপ হাইপোথার্মিক সার্কুলেটরি অ্যারেস্ট। সেই করে এই অপারেশনটি করা হয়েছিল। এবং তখন এরা কিছু করলো না, তার ঠিক 4 মাস বাদে সেম অপারেশন ওরা রাজস্থান থেকে তুলে দিল্লিতে নিয়ে করেছিল, পুরো ন্যাশনাল মিডিয়াতে হইচই কাণ্ড। এই অপারেশনটার কোনো ডকুমেন্টেশন মানে কেউ করেনি তখন? কিচ্ছু করেনি,
কিছু হয়নি। সেই এরকম একটা, তাহলে অন্যান্য লোকেদের জন্যও এটা হ্যাঁ, এটা study সার্জনদের জন্য material। স্টাডিটা ভালো হতো। আর একটা প্রশ্ন আমার, আমি যদি ওই ভদ্রলোককে বাধ্য করেছি, ডাক্তারবাবুরা কালারফুল পোশাক পরতে পারেন না কেন? এটা আমি বলছি যে এগুলো কিন্তু আমাদের এই মানে আগের দিন সোশ্যাল মিডিয়া ছিল না, টেলিভিশন, সিনেমা হল। তো টেলিভিশনে তুমি ছোটতে কি দেখে এসেছো? হ্যাঁ, ডাক্তার অগ্নিশ্বর, সে বিনা পয়সায় রোগী দেখে, সাদা জামা পরে। হ্যাঁ, বিলেত ফেরত ডাক্তার, সাদা জামা পরে বিনা পয়সায় রোগী দেখে। এখন লোকের মাইন্ডসেটে না ওইটা ঢুকে রয়েছে। তো এখন লোকে এক্সপেক্ট করে ডাক্তার মানে এরকম একটা ড্রেস পরে থাকবে, পারলে পয়সা না নিক। এই কনসেপ্টটা আমাদের এই সিনেমার থেকে হয়ে গেছে আর কি। তো এটা তো ঠিক না, কারণ তুমি যদি মানে ব্রিটিশরা এখনও ওটা ফলো করে অনেকটাই, ওদের ওখানে এখনও যে খুব টি শার্ট পরে কেউ হসপিটালে আসছে এই নর্মটা নেই, বা একটা চটি পরে হসপিটালে কেউ যায় না, জুতো টুতো পরেই যায়। কিন্তু আমেরিকাতে তুমি যদি যাও, ওরা জাস্ট জিন্স অ্যান্ড ট্রাউজার পরেই তারা হাসপাতালে ঢোকে, দে গো টু চেঞ্জিং রুমে যায়, চেঞ্জ করে, গ্রিনস পরে সারাদিন ঘুরছে, ওটি গ্রিনস, থিয়েটার গ্রিনস, ব্লু, হোয়াট এভার। আমাদের যে কালচারটা আর ওদের কালচারটা আকাশ পাতাল তফাৎ। ওখানে কেউ তোমাকে পার্সোনাল উইথ ওর কালার, তুমি কালো না সাদা, হ্যাঁ, তুমি কি পরেছো, তোমার গায়ে ট্যাটু আছে কি নেই, কানে দুল আছে কি নেই, ইট ডাজন্ট ম্যাটার। দে আর কামিং টু এ স্পেশালিস্ট হু ইজ গুড ইন হিজ ফিল্ড। রাইট, সেটাই হওয়া উচিত। এইটা হওয়া উচিত, আমাদেরও চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। আর ডাক্তারবাবুদের তো হাতের লেখা নিয়ে তো জোকটা একদম রয়েছে। আছে, একদম আছে। এটা কেন হয়? আমি আমার জোক বলি, এটা তোমরা তো জোক শুনেছো, তোমরা তো জোক শুনেছো, তাই জন্য তো আমি প্রেফার করি কম্পিউটারাইজেশন। কারণ আমি এখন যেখানে কাজ করি সব জায়গায় কম্পিউটার প্রেসক্রিপশন করি। কারণ আমাদের না এই হয় কি, যখন আমরা কলেজ ডেসে ঢুকি, আমার হ্যান্ডরাইটিং ভীষণ ভালো ছিল, কারণ আমি আর্টিস্ট, আমি আঁকতাম। হ্যাঁ, আমরা এটা খুব সুন্দর আঁকেন। তো আমার হাতের লেখা খুব সুন্দর ছিল, এত ভালো ছিল, আমার ক্লাস 12-এর নোটস আমার মাস্টারমশাই জমিয়ে রেখেছিল, ওইটাই নোটস হিসাবে সবাইকে পড়ানোর জন্যে। কিন্তু মেডিকেলে আসার পর এত ফাস্ট এত কিছু পড়াচ্ছি, আমরা নোট নিচ্ছি, ওই নোট নিতে নিতে লিখতে লিখতে পাতার পর পাতা ফাস্ট হতে হতে হাতের লেখা একদম বরবাদ হয়ে গেছে। মানে তাড়াতাড়ি তাড়াহুড়ায় লিখতে পেশেন্ট দেখার সময় 25টা পেশেন্ট বসে আছে চেম্বারে, লিখতে লিখতে তো হাতে ক্র্যাম্প হয়ে যাবে, তো তখন তোমাকে ফাস্ট লিখতে হবে, বোঝা যায় না। তা এবার মজার কথা বলি, আমারই পেশেন্ট একটা ওষুধ লিখে আমি পাঠিয়ে দিয়েছি না কি একটা লিখেছি, এবার সে গিয়ে খুঁজে পাচ্ছে না জিনিসটা, সে তারপরে আমার সেক্রেটারিকে হোয়াটসঅ্যাপ করেছে, ওখানটাকে একটা দাগ দিয়ে দিয়েছে ইয়েলো লাইনার দিয়ে, এটা কি, সেইটা সেক্রেটারি আমার কাছে পাঠিয়েছি, এলো কি, আমি পড়তে পারছি না। কিন্তু ওষুধের দোকানের লোকজন কি করে পড়ে ফেলে, এই সিক্রেটটা আপনি বলুন। ওদের যারা পুরনো লোকজন আছে তারা খুব ভালো। এই আমার যে মাস্টারমশাই এই চত্বরে খুব নাম করা ছিলেন আর কি, তো উনি এরকম বলেছিলেন, আমরা তখন পড়ছি ওনার কাছে ক্লাস 12, বলছে ওনার একবার ডাক্তার এসে ওর মেয়েকে দেখেছে, তারা প্রেসক্রিপশন দিয়েছে, তো বলছি আমি কিছু বুঝতে পারছি না, ডাক্তারবাবু বললেন আপনি একটু গোটা গোটা করে লিখে দিন। তো আমি গোটা গোটা করে লিখে দিয়েছে, সেই প্রেসক্রিপশন নিয়ে পাড়ার ওষুধ দোকানে গেছে, ওষুধ দোকান প্রেসক্রিপশন থেকে বলছে না 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 এটা হবে না, আপনি ডাক্তারবাবুকে প্রপার প্রেসক্রিপশন করতে বলুন, গোটা গোটা লেখা আর হবে না। আবার গিয়ে বলেছে না ডাক্তারবাবু আপনি যেমনি লেখেন অমনি করে দিন, বলে ওইটা নিয়ে গেলাম, উনি ওষুধ দিয়ে দিলেন। মানে বিশ্বাস করছে না, ভালো হাতের লেখা ডাক্তার, মানে ভাবছে ও নিজে লিখে এনেছে কিনা, হ্যাঁ ডাউটফুল। ওই যে না, ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, দিয়ে বলছে যে এটা একটু পড়ে দেবেন প্রেমপত্রটা, হ্যাঁ প্রেমপত্র পড়ে দে, বলে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড তো ডাক্তার। তো দেবকুমার স্যারের আরেকটা দিক নিয়ে আমরা আলোচনা করবো এবার, সেটা হচ্ছে আপনার ছবি আঁকা। হ্যাঁ, তো আমরা প্রথমে আগে দর্শকদেরকে দেখাতে চাই দেবকুমার বাবুর আঁকা ছবি। তো এই ছবি আঁকা আপনার কবে থেকে শুরু? ছবি আঁকাটা আমার আই থিঙ্ক ইটস মাই ইনবর্ন ট্যালেন্ট। কারণ আমি যখন ছোটো ছিলাম আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, সো এখান থেকে আমরা দিল্লি ট্রান্সফার হয়ে গেলাম। আর দিল্লিতে গিয়ে স্কুলে ভর্তি হব হতে হতেই বাবা আবার রিট্রান্সফার ব্যাক হয়ে গেল। তো আমরা 6 মাস দিল্লিতে ছিলাম, তখন তো কোনো কাজ নেই, না ক্যারিকুলাম কিছু করছি, আমি তখন ক্লাস 2-তে পড়ি। তো কি করব তখন বসে বসে, তখন ওই সব যে ওই কার্টুনের যে বই টইগুলো থাকে না, এগুলো সব আমি ওইগুলো ছবি এঁকে ক্রেয়ন করে ছবি এঁকে ওইগুলোকে দেওয়ালে আটকে রেখেছি। তা আমার বাবার এক বন্ধু ওখানে এসেছে, সে হচ্ছে কমার্শিয়াল আর্টিস্ট, সে এসে ঘরে ঢুকে এসে তো আর্টিস্ট না, চোখ গেছে, বলছে এগুলো কে করেছে? বলো আমার ছোটোটা করে বসে বসে। বলে ওর খুব ট্যালেন্ট আছে, ওকে আঁকা শেখাবে, ও খুব ভালো আঁকে, এই বয়সে এরকম সুন্দর আঁকছে, একদম ডিটো কপি নামিয়ে দিয়েছে আর কি। তো তখন থেকে তারপর যখন আমি কলকাতায় ব্যাক করলাম, তখন আমাকে একটা আঁকা স্কুলে ভর্তি করে দিলাম। যখন পুরো আমাদের এই চত্বরে, আমি এই চত্বরেই বড় হয়েছি, একটাই আঁকা স্কুল ছিল, তো ওইখানে ভর্তি করে দিল। রোববার গিয়ে আঁকা টাকা হতো, আঁকা কম্পিটিশান হতো।
আমাদের যে মাস্টারমশাই শেখাতেন উনি আর্ট কলেজের, উনি রোববার তো উনি এসে আমাদের শেখাতেন। তো উনি তো আমার মার পেছনে পড়ে গেছিল যে ও 12 হয়ে গেলে ওকে আর্ট কলেজে ভর্তি করে দেবেন, ওর খুব ট্যালেন্ট আছে। এখন পড়াশোনায় ভালো না হলে হয়তো ওই দিকেই যেতে হতো। আর আমাদের টাইমে কি, আই এম টকিং অ্যাবাউট 80s, তখন না আর্টের কোনো পয়সা ছিল না, কোনো দামও ছিল না। আর্টিস্ট মানে ওই না খেয়ে মরবে, টিভি হবে, একটা ঝোলা নিয়ে ঘুরে বেড়াবে, এই ছিল আর্টের কনসেপ্ট, কয়েকজন বাদ দিয়ে। কমার্শিয়াল ব্যাপারটা তখন আসেনি তো, অ্যাড এজেন্সি অ্যান্ড অল, তাই জন্য আর ওটা করা হয়নি। কিন্তু এখন তো এত চাপে করতে পারি না। বাট কলেজ ডেজে আমি রেগুলার বেসিসে তখনও পেন্টিং করতাম। কিন্তু এই যে আর্ট যার গুণটা আছে না, তাদের অ্যাস্থেটিক সেন্সটা খুব ভালো। তার ফলে কি সার্জন হিসাবে তাকে হেল্প করে এটা প্রচণ্ড। মানে অন্য লোক যে প্লেনটা দেখতে পাচ্ছে না, আমি একটা 3 ডাইমেনশন লুক আছে আমার, আমি সেই প্লেনটা দেখতে পাই। 3 ডাইমেনশন আই ক্যান সেন্স যে এইখান দিয়ে প্লেনটা হবে, অ্যান্ড দ্যাট হেল্পস মি ইন সার্জারি। আমার ইনসিশনসগুলো অনেক নিট হবে, আমার ক্লোজারটা অনেক নিট হবে, কারণ আমার অ্যাস্থেটিক সেন্স আছে। সো আমার পেশেন্টটা বেশি খুশি সেই জন্য। বা কাটার সময় কখনো আপনার মনে হয় যে এখানে যদি একদম করি ছবি আঁকার মতন এটা না, কাটার সময় যেটা করি আমি যখন স্কার করি, দেখো স্ট্যান্ডার্ড ধরো ল্যাপ কলির 4টে পোর্ট হয়, তো এখন আমি করি কি, আমি ন্যাচারাল ক্রিজটাকে ইউজ করি। নাভির কাছে অনেকেরই দেখবে ফোল্ড থাকে একটা এরকম, সো আমি তখন করি কি ফোল্ডের থ্রু। এই যে ভাবনাটা আমার আছে যে এই ফোল্ডটা দিয়ে যাই, স্কার্টটা হলেই ফোল্ডেই থাকবে, বুঝতে পারবে না, এইটা কিন্তু বাকিদের সাথে আমাকে ডিফারেন্স করে দেয়। একদম এটা দারুণ বললেন আপনি। আর এইটা থেকেই আমি আসছি যে পোস্ট সার্জারি যে স্কার, এটা নিয়ে অনেক মানুষের অনেক চিন্তার বিষয় থাকে যে আমার একটা সুন্দর দেহ ছিল, তারপর এখন এই পোশাক হয়তো পরতে পারবো না কারণ এই পার্টটা ভিজিবল হবে, সেখানে একটা কাটা দাগ। তো এই যে পোস্ট সার্জারি স্কারস গুলো থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? সেইটাই আমরা করি। এই যে তাহলে দেখো কেন আমরা আগের দিনে তো আমরা সবই ওপেন অপারেশন করতাম, বড় বড় করে পেট কেটে। একটা কোলন সার্জারি, একটা গল ব্লাডার সার্জারি মানে এখান থেকে এই অবধি কাটা। একটা কোলন বাদ দেওয়া মানে রাইট কোলন লেফট কোলন একদম উপর থেকে নিচ অবধি কাটা। অবভিয়াসলি অত বড় একটা স্কার, আগলি স্কার। তা আমরা কি করলাম, সার্জন না মোর কসমেটিক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারিতে চলে গেলাম। সেখানে ছোট ছোট হোলস হচ্ছে, একটা হয়তো 10 মিলিমিটার, একটা 12 মিলিমিটার, বাকি সব তো ছোট ছোট হোলস 5 মিলিমিটার, ওগুলো তো ভ্যানিশ হয়ে যাবে। সেইগুলো আমরা চেষ্টা করি, আমাদের পেটে বলে ল্যাঙ্গাস লাইন মানে ট্রান্সভার্স স্কার, আমরা চেষ্টা করি ট্রান্সভার্স স্কার করে দিতে বা কিছু হিডেন স্কার করতে। সাপোজ আমি ধরো যদি অ্যাপেন্ডিক্স অপারেশন করি, একটা পোর্ট আমার ওপরে দিতে হবে টেলিস্কোপে, বাকি দুটো আমি চেষ্টা করি যতটা লো ডাউন করা যায়, যদিও 5 মিলিমিটার, কিন্তু একদম লো ডাউন করলে ওই জাঙ্গিয়া বা বিকিনির মধ্যে স্কার্টটা এসে গেল, তুমি দেখতেই পাবে না। হ্যাঁ, এইটা একটা শুনছিলাম কিছুক্ষণ আগে যে বিকিনি কাট সার্জারির ক্ষেত্রে একটা টার্ম বোধহয় রয়েছে। সেটা ইউজুয়ালি করা হয় যখন এমনি সিজারিয়ান, আগেকার দিনে যারা ডাক্তার তারা সব ওপর নিচ কাটতো। তো ওতে এক হচ্ছে স্কার্টটা বাজে হতো, সেকেন্ড হচ্ছে হার্নিয়ার চান্স বেশি মেয়েদের। এখন সবাই বিকিনি স্কার করে, একদম তলায় গিয়ে বোনের উপরে কাটে, ওই স্কারটা দেখাই যায় না, ফোল্ডে চলে যায়। আমাদের যার একটু ভুঁড়ি থাকবে তলায় যে ফোল্ডটা হয়, ফোল্ডে হিডেন হয়ে যায়। প্লাস যাদের খুব বড় পেট, আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি করি, তাদের প্রচুর ফ্যাট বাদ দিচ্ছি, অ্যাবডোমিনটাকে রিকনস্ট্রাকশন করছি, তার পুরো স্কারটা কিন্তু হিডেন হয়ে যাবে এখানে, মানে পেটে কিছু দেখা যাবে না, অথচ আমরা এতটা বাদ দিয়েছি। আমি সেদিন একজন করলাম প্রায় 5-6 কিলো একটা অ্যাপ্রন বাদ দিলাম পেটের, কিন্তু স্কারটা কিন্তু এসে গেছে নিচে, ওটা কেউ দেখতে পাবে না। সো আমরা চেষ্টা করি কসমেটিক্যালি যতটা লুক বেটার করা যায়। স্কার ফরমেশনটা ইন্ডিভিজুয়াল, এক একজন এক এক রকম। কেউ কেউ শুনে থাকবে কিলয়েড বলে একটা জিনিস তৈরি হয়ে যায় তাদের, যেখানেই কাটা হবে না কেন পুরু হয়ে যাবে, কালো হয়ে যাবে, কাঁকড়া বিষের মতন দানা হয়ে যায়, তার কিলয়েড স্কার। আর কারো কারো একটু হাইপারট্রফিক স্কার হয়, আর কারো কারো স্কার দেখাই যায় না। সো ইটস ভেরি ইন্ডিভিজুয়াল, মানে স্কারিং প্রসেসটা যে কী হবে অ্যান্ড স্কার রিমডেলিংটা তার কী হবে এটা আমরা জানি না, এক একজনের এক এক রকম। কোন অর্গানটা অপারেট করা সবচেয়ে ক্রিটিক্যাল মনে হয় আপনার? দেখো, এখন যেই অর্গানগুলো যত বেশি অ্যানাটমিক্যালি ক্রিটিক্যালি থাকে সেইগুলো অপারেশন করা তত ডিফিকাল্ট। যদি একটু উদাহরণ, আমাদের পেটের মধ্যে প্যানক্রিয়াস মোস্ট ডিফিকাল্ট অর্গান টু অপারেট, কারণ প্যানক্রিয়াসের চতুর্দিকে অনেক টিউব, পাইপ, ব্লাড ভেসেল, মেজর আর্টারি সব থাকে। সো অ্যাবডোমেনের জিআই সার্জারি যত কিছু করি তার মধ্যে প্যানক্রিয়াটিক সার্জারিটা ইজ ভেরি ক্রিটিক্যাল সার্জারি। হ্যাঁ, কারণ এখন একটু এদিক ওদিক হলেই প্রচণ্ড রক্তক্ষরণ হতে পারে টেবিলে। লিভার সার্জারি এখন ওটাও একটু ডিফিকাল্ট, কিন্তু লিভার সার্জারি যেহেতু কন্ট্রোলটা আমাদের হাতে থাকে, ওটাতে ওই ক্রিটিক্যালটা নেই যে রক্তক্ষরণ হয়ে কেউ মারা যাবে আর কি, কারণ আমরা লিভারের ইনফ্লোটাকে বন্ধ করে দিই, পুরো যেখান থেকে আর্টারি ঢুকছে, ভেন বেরোচ্ছে, ওটাকেই আমরা ক্ল্যাম্প করে দিতে পারি, সো উই ক্যান কন্ট্রোল ইজিলি। বাট পেটের মধ্যে আমি বলবো প্যানক্রিয়াস যে মোস্ট ক্রিটিক্যাল। হার্ট অপারেশন নিয়ে প্রচুর কথাবার্তা হয়, হ্যাঁ, বিশেষ করে ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি নিয়ে বিরাট কথাবার্তা হয়।
কিন্তু ওপেন হার্ট সার্জারি কেউ যদি দেখে তার মনে হবে এটা এমন কিছু ক্রিটিক্যাল না। হ্যাঁ, ভাস্কুলার অ্যানাস্টোমোসিসটা ক্রিটিক্যাল, সেটা তারা লুপ পরে করে, কিন্তু খুব ছোট সূক্ষ্ম আর্টারি তো, ছোটো ছোটো আর্টারি, তারা ম্যাগনিফিকেশান লুপ পরে নেয়, পরে তারা তো অনেক ম্যাগনিফাইড ইমেজ দেখছে, করে জয়েন করছে। সো স্ট্যান্ডার্ড সিএবিজি অপারেশানে যে ক্রিটিক্যালিটি যে কথাটা, যে একটা কিছু অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে পেশেন্টটা দুম করে মারা যেতে পারে, একটু চান্স কম সেটার, আনলেস কারো হার্ট ফেলিয়ার হয়ে গেল। আর ব্রেন সার্জারি ইজ অ্যানাদার পার্ট, যেটা খুব ক্রিটিক্যাল, কারণ ওখানে তোমার যেটা টিউমারটা বের করতে গিয়ে যদি একটা মেজর কোনো সেন্টারে, যেটা হেলদি সেন্টারে আঘাত লেগে যায়, তাহলে হয়তো তোমার একটা হাত অকেজ হয়ে গেল, বা একটা পা অকেজ হয়ে গেল, বা ভিশনটা চলে গেল। সো ওটা খুব ক্রিটিক্যাল এবং খুব প্রিসাইজ। সবচেয়ে ক্রিটিক্যাল ব্রেন। কিছু মানে কিছু রোগ আছে যেটা লোকে সচরাচর তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে চায় না, যেমন পাইলসের প্রবলেম, যেতে চায় না, মানে সংকোচ বোধ করে এরকম। তা আমি বলছি যে এই যে লোকে যে প্রতিদিন যে পেচ্ছাপ পায়খানা করে, এ কি প্রত্যেকের কি দেখা উচিত যে পেচ্ছাপ পায়খানা? এটা দেখো, আমি বলবো আমাদের ইন্ডিয়ান টাইপ যে টয়লেট ছিল সেখানে এটা ওয়াচ করা ওয়াজ মাচ ইজি দ্যান ওয়েস্টার্ন টয়লেট। ঠিক, হ্যাঁ, ওয়েস্টার্ন টয়লেটে ওয়াচ করা একটু ডিফিকাল্ট হয়, যদিও ব্লাড থাকলে তুমি দেখতে পাবে। আর এগুলো নিয়ে সংকোচ করা কিছু নেই, কারণ একটা রোগ হলে লোকে ভয় পায় কি, এই যাবো ডাক্তারবাবুর কাছে, দেখি বলবে অপারেশন করতে, এটা একদম ভুল কথা। বা ভয় পায় অপারেশন করলে ক্যান্সার হয়ে যাবে, প্রায় এসে বলে ডাক্তার এই পাইলস অপারেশন করলে ক্যান্সার হয়ে যাবে না তো, এগুলো একদমই ভুলভ্রান্ত কথা আর কি। আমার সবার উচিত ওরকম কিছু রেকটাল ব্লিডিং বা কিছু ওরকম অ্যাবনর্মাল হলে অ্যাটলিস্ট সার্জনকে গিয়ে দেখানো। সে যদি এক্সামিন করে নেয়, সে যদি বলে একটা কোলোনোস্কোপি করতে হবে, করে নেয়, তাহলে সেও নিশ্চিন্ত, ডাক্তারবাবু নিশ্চিন্ত। তো এগুলো নিয়ে সংকোচ করা কিছু নেই, এটা নিয়ে দেখানো উচিত কি। আর একটা হচ্ছে অর্গান ডোনেশন। অর্গান ডোনেশন নিয়ে অনেকের একটা মিথ রয়েছে যে আমি যদি চোখ দান করি পরের জন্মে আমি অন্ধ হয়ে জন্মাবো। পরের জন্ম কার হয় না হয় সেটাই তো কোয়েরি, হ্যাঁ, তাই না? কে পরের জন্মে কি হচ্ছে, আজ পরের জন্ম আছে কি না কেউ জানে না সেটা। সেকেন্ড হচ্ছে, আমি যদি মরেই যাই তো আমার কিসের চিন্তা? আমার জীবিত অবস্থায় তো কেউ চোখ খুলে নিচ্ছে না। ওটা তো জাস্ট একটা দেহ। হ্যাঁ, যেমনি কিছু কান্ট্রিতে অলিখিত নিয়ম, আমি বলতে পারি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অ্যান্ড হল্যান্ডে, ওখানে যেই বাচ্চারা যারা ওখানে থাকছে 18 হয়ে যায়, তার বাড়িতে একটা বাই পোস্ট লেটার আসে। লেটারটা তাকে বলা হয়, এখন লেটারটায় তুমি যদি সই করে দাও যে তুমি অর্গান ডোনেশন করতে চাও না, তাহলে ইউ আর এক্সক্লুডেড ফ্রম এ অর্গান রেজিস্ট্রি। আদারওয়াইজ এভরিবডি ইজ ইনক্লুডেড ইন অর্গান রেজিস্ট্রি, ইটস এ ম্যান্ডেটরি থিং। সো আমাদের দেশে ওটা হয় না। তো আমার মনে হয় মানুষকে এটার ব্যাপারে আরো করা উচিত। আপনাদের সবাইকে বলবো যে আপনারা অর্গান ডোনেট করুন, এতে অনেক মানুষের ভালো হবে। আমরা মারা যাওয়ার পর আমরা জানি না পরের জন্ম আছে কি নেই, এবং যদি হয়ও তো এটা তো এই জন্মে এই দেহটা তো আমার, এটাই তো আমার এই জন্মের শেষ দেহ, তো পরের জন্মে হয়তো এই আত্মাটা অন্য কোনো দেহে। আর ওই অঙ্গটা যার কাছে গেল, সেই অঙ্গটা দিয়েও সে অনেকদিন বেঁচে থাকতে পারবে। আরেকজনের জীবনদান হচ্ছে। এক্স্যাক্টলি, অন্যের জীবনের মাধ্যমে না, অন্যের দেহে আপনি কিন্তু বেঁচে থাকতে পারেন, আপনার অর্গান বেঁচে থাকতে পারে। তো প্লিজ অর্গান ডোনেট করুন এবং আরো প্রমোট করুন অর্গান ডোনেশনকে। সায়নের একটা কথা ছিল, সায়ন বলছে যে সব নিজের কথা আমার নামে বলছে। সায়নের একটা ভীষণ খুব কথা ছিল, বললো আমাকে বলছিল জিজ্ঞেস করো না, আমাকে বলছিল যে দেবকুমার দা এলে তুমি দেবকুমার দার হাতটা এরকম করে ক্যামেরার সামনে একটু দেখাতে বলো, তুমি একবার ক্যামেরার সামনে এরকম করে হাতটা দেখাও। হ্যাঁ, না রেখাগুলো আছে কি না, কারণ এত আপনাদের স্যানিটাইজার সার্জন মানে বলে নাকি এত হাত ধোও নাকি হাতের রেখা নাকি উঠে যায় বলছিল। হ্যাঁ, সার্জেনের হাত দেখার ইচ্ছে ছিল আমার। হ্যাঁ, কিছুই হয় না, সার্জেনের হাতে সব রেখা থাকে, সার্জেনও একটা মানুষ, তার সব কিছু থাকে। না আপনাদের এত হাত ধুতে হয় বলে, হাত ধুয়ে নাকি রেখা সব। এখন দেখো, তুমি হাত ধো না ধো, এমনিতে ইউ আর শেডিং অফ ইউর স্কিন অল দ্য টাইম। রাইট, আমাদের স্কিন তো পার্মানেন্ট নয়, গ্রো করছে শেড করছি, তো নর্মাল শেডিং চলছে, আমারও চলছে, তোমারও চলছে, সবার চলছে, একই, কিছু রেখা মুছে যাবেন। এই বায়োপসির যে মিথটা, এই যে বায়োপসি করলে যে ছড়িয়ে পড়বে এই জিনিসটা আর একটা জিনিসের সাথে যোগ করে দিচ্ছি, এই পেশেন্ট এই ডক্টর গুগল, ডক্টর ইউটিউব দেখে এসে কীরকমভাবে তোমার কাছে আসে? আমি গুগলের কথাটা আগে বলি। গুগলের একটা গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। ব্যাড সাইডটাই বেশি, কারণ হচ্ছে কি, একটা কিছু ডিজিজ নিয়ে সার্চ করলি না, প্রথমেই গম্ভীর ডিজিজগুলো দেখিয়ে দেয়। ধরো কার একটা মাসেল উইকনেস হচ্ছে, প্রথমেই হয়তো দেখাবে ব্রেন টিউমার, বা দেখাবে মাল্টিপল স্ক্লেরোসিস, যেগুলো কাইন্ড অফ ইনকিউরেবল কিছু ডিজিজ দেখায়। কারণ কি, এগুলো তো সার্চ বেস ইঞ্জিন, এবার যত বেশি ওগুলো ইনপুট হবে তত এইগুলো বেশি আসবে, আর লোকের মনে হয় যে এইটা হচ্ছে মানে ওটা, সো একটা মিসগাইডেন্স সৃষ্টি হয় গুগল থেকে।
গুড সাইড অফ গুগল ইজ, আমি যখন কমপ্লেক্স অপারেশন করি, ধরো কারোর প্যানক্রিয়াটের সার্জারি করছি, এগুলো কমপ্লিকেশন প্রোন সার্জারি, হ্যাঁ, সারা পৃথিবীতে কমপ্লিকেশন হয়, ডেথ হয়, 5% ডেথ একটা প্যানক্রিয়াটিক সার্জারিতে, 30% মরবিডিটি মানে কমপ্লিকেশানস, জয়েন্ট লিক করেছে, অপারেশন করতে হচ্ছে, পেটে ব্লিড করেছে, কেউ ভগবান না, সবার হাতে এগুলি হবে, এবং হলে তাকে সামলানোর মতন ক্যাপাবিলিটি থাকলে পেশেন্ট ভালো হয়ে বাড়ি যাবে। তো আমি যখন কাউন্সেলিং করি তাদেরকে এগুলো সব বলে দিই, এবং স্পেশালি তাদের মধ্যে যারা একটু ইয়াঙ্গার এজ গ্রুপ দেখি, তা ছেলে বা মেয়ে, তাকে বলি গো অ্যান্ড গুগল ইট, কমপ্লিকেশনস অফ দিস সার্জারি। অ্যাটলিস্ট এটা হলে কি হলো, তুমি যেটা বললে ওরাও সার্চ করেও দেখলো, হ্যাঁ এটা ঠিক কথা বলছে, কনসেন্ট্রেটেড হয়ে গেল নলেজটা, যে সারা পৃথিবীতে এটা হয়। নয়তো কী হবে, ওরা এসে ভাববে এর হাতে দিয়েছি বলে এরকম হয়েছে, অন্যের হাতে নিলে বোধহয় খুব ভালো হতো। সো এই যে স্ট্যান্ডার্ডাইজ রিস্ক যেগুলো একটা জিনিসের, সেগুলো আমি বলে দিই। বা কোনো এখন কুশলও জানে বেশ কিছু মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশান হচ্ছে, সিম্পল সার্জারি হয়েছে, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশান হয়তো বারবার হাসপাতালে ভর্তি হয়েছে, তার বডিতে ছিল, কোনো রকমভাবে তার বডিতে হয়েছে, আমরা MDR বলি এগুলোকে, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াস, মানে সেগুলো ডেঞ্জারাস, ডেডলি, মানে তার হয়তো 50-50 চান্স বাঁচা। এবার সার্জারিটা হয়তো আমি ভালোই করেছি, সার্জারির জন্য সে মারা যাচ্ছে না, কিন্তু সে মারা যাচ্ছে ওই ইনফেকশানটার জন্যে। এবং আমি সকলকে বলে দিই গো অ্যান্ড সার্চ হোয়াট ইজ ESBL, ইকোলাই, এই যে ব্যাকটেরিয়ার নামগুলো আমি বলে দিই, বা CRE, MDR একটা নাম হলো CRE, কার্বাপেনেস রেজিস্ট্যান্স এন্টেরোকক্কাই। আমি তাদেরকে বলি গিয়ে সার্চ করো হোয়াট ইজ CRE। এটা করলে হচ্ছে কি, তার নলেজটাও কনসেন্ট্রেটেড হয়ে গেল আমার সাথে সাথে, কারণ ওগুলো সাইটে গেলে তুমি অনেক নলেজ পাবে ওটাতে, যে হোয়াট ইজ CRE, সারা পৃথিবীতে কী চলছে, কী অ্যান্টিবায়োটিক, তখন সেভাবে না আমার চিকিৎসা। সো দিস ইজ এ পার্ট অফ কাউন্সেলিং। ওকে, সো ইট হেল্পস ইন মাই কাউন্সেলিং টু দ্য পেশেন্ট, কারণ তার নলেজটা বাড়িয়ে দিচ্ছি আমি। কারণ সে হয়তো আমার কথাটা মিথ্যা কথা ভাবতে পারে, কিন্তু গুগলের কথাটা সে কিন্তু সত্যি কথা ভাববে। সেই যখন আমার কাউন্সেলিংটা শুনে গুগলটা দেখলো, ও ডাক্তারবাবু আপনি যা বলেছিলেন ওখানে তো তাই বলছে। সো উই আর ইন সেম টেবল অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে গুড সাইড অফ গুগলিং। হ্যাঁ, এই যে বায়োপসিটা লুজলি লোকে ইউজ করে, বায়োপসি কথাটা অ্যাকচুয়ালি ইউজ করা উচিত না। ধরো আমি একটা গলব্লাডার বের করেছি, গলব্লাডারটাকে আমি টেস্টিংয়ে পাঠাচ্ছি, ওটা ইটস নট বায়োপসি, এটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি টেস্টিং, যে মাইক্রোস্কোপের তলায় কেটে কুচি কুচি করে দেখা হবে যে ওর মধ্যে কী আছে। এই বায়োপসি টার্মটা হচ্ছে যে আমি যখন গিয়ে একটা ধরো টিউমার আছে, ওই টিউমারটা গিয়ে একটা খামচে টিস্যু নিয়ে আসলাম, ওই টিস্যু নিয়ে আসাটাকে বায়োপসি বলে। বা এন্ডোস্কোপি করে একটা ছোটো টিউমার দেখেছে, তার থেকে একটা খামচে টিস্যু নিয়ে এসছে, ওই প্রসিডিওরটাকে বায়োপসি বলা হয়। ওকে, কারণ লোকে মানে মিসলিড করছে, ডাক্তার এটা বায়োপসি হবে, তো আমরা বলেছি হ্যাঁ এটা বায়োপসি হবে। এটা ভুল, ডাক্তারদের এটা শুধরে দেওয়া উচিত, এটাকে বায়োপসি বলে না, এটা হিস্টোপ্যাথোলজি টেস্টিং হবে। ওকে, বায়োপসি হচ্ছে একটা সাসপিশিয়াস লিশনে আমরা পাঞ্চ করে টিস্যু আনছি, কুশল মাড়িতে এখানে গিয়ে দেখলে জিভে একটা ঘা আছে, ও তো ওখানে একটা পাঞ্চ টিস্যু তুলবে, দ্যাট ইজ কল বায়োপসি। টেস্টটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি, এইটা ক্ল্যারিফাই করা উচিত প্রত্যেক। ওকে, যাক আমরা অনেকটা জানলাম, এবং সার্জারি ব্যাপারটাকে যত মানুষ সিরিয়াসলি ভয় পায় বা ভাবে যে মানে সার্জেনরা বোধহয় একদম নিষ্ঠুর মানুষ হয়, চুরি টুরি ঢুকিয়ে দিচ্ছে এই ব্যাপার, তো সেই ধারণাটা আশা করি এই এপিসোডের পর অনেকটা পাল্টাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ইনজেকশন পডকাস্টে আসার জন্য। আমাদের এই পর্ব কেমন লাগলো আপনারা আমাদেরকে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর এই পর্ব ভালো লাগলে প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে এই মেডিকেল জিনিস সম্বন্ধে মানুষের এই যে ধারণা, সিরিয়াস ধারণা, এইগুলো একটুখানি কাটে। নিজের খেয়াল রাখুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে প্লিজ নিজে ডাক্তারি করবেন না। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো ইনজেকশন নিয়ে।